ঢাকার বুকে একটা পুরোপুরি সাজানো গোছানো ফ্ল্যাটে উঠে পড়ার আইডিয়াটা, যেখানে আসবাবপত্র থেকে শুরু করে ইন্টারনেট পর্যন্ত সবকিছু রেডি, এই ধারণাটা এখন আর ঠিক স্বপ্ন না, এটা এখন একটা বাস্তবতা। একদম। আজকের আলোচনায় আমরা ঢাকার এই সম্পূর্ণ ফার্নিশড অ্যাপার্টমেন্ট ভাড়ার জগৎটাকেই একটু বিশদভাবে দেখব। ঠিক তাই। আর এর জন্য আমাদের হাতে বেশ কিছু সোর্সও আছে। ঢাকার বিভিন্ন প্রাইম লোকেশনের আধুনিক অ্যাপার্টমেন্টের কিছু ভিডিও ট্যুর আমরা দেখেছি। হ্যাঁ, দেখেছি। সাথে আছে কয়েকটি প্রবন্ধ, যেখানে এই বাসাগুলোর পরিষেবা, এর ব্যবসায়িক মডেল আর এগুলো কাদের জন্য তৈরি হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে বেশ গভীর বিশ্লেষণ করা হয়েছে। আর আমাদের আজকের লক্ষ্য হলো এই সব তথ্য এক জায়গায় করে একটা পরিষ্কার চিত্র দাঁড় করানো। ঠিক। এই যে ঝকঝকে অ্যাপার্টমেন্টগুলোর এর আড়ালে আসলে কি চলছে, এটা কি শুধু একটা নতুন ধরনের বাসা ভাড়া, নাকি ঢাকার নগর জীবনে এটা বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? চলুন এই বিষয়টাকে একটু ভেঙে দেখা যাক। আচ্ছা, তাহলে আলোচনার শুরুতেই অ্যাপার্টমেন্টগুলোর ভেতরের পরিবেশটা নিয়ে কথা বলা যাক, কি বলেন? হ্যাঁ, সেটাই ভালো হয়। ভিডিওগুলোতে যা দেখা যাচ্ছে তা এক কথায় বললে ইনস্টাগ্রাম রেডি। একদম ঠিক বলেছেন। আসবাবের তালিকা না দিয়ে বরং বলা যায় এগুলো এমনভাবে সাজানো যেন ছবি তুলেই সোশ্যাল মিডিয়ায় দেওয়া যায়। ঠিক। আধুনিক সোফা, মডিউলার কিচেন, পরিপাটি বেডরুম সব মিলিয়ে একটা তৈরি প্যাকেজ। কিন্তু আমার প্রশ্নটা হলো, এই প্যাকেজটা আসলে কাদের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে? এটাই তো আসল জায়গা। দেখুন, ঢাকার এই ফার্নিশড বাসাগুলো আসলে বিশ্বজুড়ে সার্ভিসড অ্যাপার্টমেন্ট নামে পরিচিত। আচ্ছা। সহজ ভাষায় বললে এটা হলো নিজের বাসার স্বাধীনতা আর হোটেলের পরিষেবার একটা মিশ্রণ। ও, একটা হাইব্রিড মডেল। হ্যাঁ, আপনার একটা পুরো অ্যাপার্টমেন্ট থাকছে, কিন্তু সাথে হাউসকিপিং, ওয়াইফাই, নিরাপত্তার মতো হোটেলের সুবিধাগুলোও পাচ্ছেন। এই যে আপনি বললেন তৈরি প্যাকেজ, এর পেছনের ধারণাটাই হলো জিরো হ্যাসেল। জিরো হ্যাসেল আমারও মনে হয় এই শব্দটাই মূল আকর্ষণ। শুধু কাপড় চোপড় নিয়ে এসে থাকা শুরু করা যায়। একদম। ঢাকার মতো একটা শহরে এটা তো একটা স্বপ্নের মতো ব্যাপার। অবশ্যই। আর এই স্বপ্নের খদ্দের কারা, সেটা বোঝা যায় অ্যাপার্টমেন্টগুলোর ভেতরের সাজসজ্জা আর লোকেশন দেখেই। একটা সোর্সে বসুন্ধরার 3 বেডরুমের অ্যাপার্টমেন্টের যে বিবরণ দেওয়া হয়েছে, সেখানে কিন্তু শুধু কাঠের খাট বা আলমারির কথা বলা নেই। না, আরও অনেক ডিটেলস ছিল। হ্যাঁ, সেখানে বলা হয়েছে প্রিমিয়াম টয়লেট ফিটিংস, মার্বেল ফিনিশড কিচেন ক্যাবিনেট, এই সব কথা। এই শব্দগুলো একটা নির্দিষ্ট বার্তা দেয়। কি সেই বার্তা? বার্তাটা হলো, এটা শুধু থাকার জায়গা নয়, এটা এক ধরনের স্ট্যাটাস প্যাকেজ। আচ্ছা। এই আধুনিক ডিজাইন আর প্রিমিয়াম জিনিসপত্র দিয়ে এমন এক জীবনযাত্রার ছবি আঁকা হচ্ছে যা আন্তর্জাতিক মানের। এর মূল টার্গেট হল উচ্চ আয়ের কর্পোরেট পেশাজীবী, বিদেশি গেস্ট অথবা দূতাবাসের কর্মীরা, যারা ঢাকার স্থানীয় বাজারের ঝামেলার সাথে পরিচিত নন বা হয়তো জড়াতেও চান না। এক্স্যাক্টলি। আর গুলশান, বনানী, বসুন্ধরার মতো প্রাইম লোকেশনগুলো তো সেই দিকেই ইঙ্গিত করে। অর্থাৎ হার্ডওয়্যারটা খুবই উন্নত মানের, কিন্তু একটা বাড়ি চালাতে তো আরও অনেক কিছু লাগে, যেটাকে আমরা সফটওয়্যার বলতে পারি। ঠিক। এই সার্ভিসড মডেলটা সেই ঝামেলাগুলো কিভাবে সামলায়? যেমন ধরুন, ইন্টারনেট বা ডিশ লাইনের সংযোগ বা নিয়মিত পরিষ্কারের ব্যাপারটা। চমৎকার প্রশ্ন। আর এখানেই সার্ভিস ডিপার্টমেন্টের মূল শক্তিটা। ভাড়াটিয়াকে বাড়ি সেট করার কোনো ঝামেলার মধ্যেই যেতে হয় না। আমাদের সোর্সগুলো বলছে, ভাড়ার মধ্যেই উচ্চগতির ওয়াইফাই, কেবল টিভি, এমনকি ল্যান্ডলাইন ফোনের মতো ইউটিলিটি অন্তর্ভুক্ত থাকে। ওয়াও! এর সাথে আছে লন্ড্রি রুম, জিমের মতো বিল্ডিং অ্যামিনিটিস। আর সবচেয়ে বড় সুবিধা হলো, যে কোনো প্রয়োজনের সাহায্যের জন্য কর্মী উপস্থিত থাকেন। নতুন করে গ্যাস সংযোগ নেওয়া বা ওয়াইফাইয়ের জন্য দিনের পর দিন অপেক্ষা করার মতো পরিচিত ঢাকার যে বিড়ম্বনাগুলো আছে, সেগুলো এখানে নেই। একদমই নেই। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। ধরুন, যখন তখন হাউসকিপিং স্টাফের আনাগোনা বা অন্য কোনো বিধিনিষেধ। প্রাইভেসি বা গোপনীয়তা এখানে একটা বড় বিবেচনার বিষয়। সোর্সগুলো থেকে যা বোঝা যায়, এই প্রতিষ্ঠানগুলো এই ভারসাম্যটা রক্ষা করার চেষ্টা করে। কিভাবে? যেমন সাপ্তাহিক হাউসকিপিং সাধারণত একটা নির্দিষ্ট সময় করা হয়, ভাড়াটিয়ার সুবিধা অনুযায়ী। আচ্ছা। আবার নিরাপত্তার দিকটাও দেখুন। ইনরুম সেফ, কি কোড ডোর এন্ট্রি এবং সার্বক্ষণিক ডোরম্যানের মতো ব্যবস্থাগুলো একদিকে যেমন নিরাপত্তা নিশ্চিত করে, তেমনি কিন্তু অনাকাঙ্ক্ষিত প্রবেশও রোধ করে। তার এটা পুরোপুরি হোটেলের মতো সার্বক্ষণিক আনাগোনা নয়? না, বরং একটা নিয়ন্ত্রিত পরিষেবা। বুঝেছি। সুবিধা এবং ব্যক্তিগত পরিসরের মধ্যে একটা ভারসাম্য রাখার চেষ্টা করা হয়। আচ্ছা,
এই সবকিছু তো ভাড়াটিয়ার দৃষ্টিকোণ থেকে গেল, কিন্তু মালিক বা কোম্পানিগুলোর দিক থেকে বিষয়টা কেমন? সোর্সেসগুলোতে স্বল্পমেয়াদী আর দীর্ঘমেয়াদী দুই ধরনের ভাড়ার কথাই তো দেখলাম। এই মডেলটা কি দুক্ষেত্রেই লাভজনক? অবশ্যই ব্যবসায়িক দিকটা বেশ আকর্ষণীয়। একটা সোর্সে স্বল্পমেয়াদী ভাড়া বলতে দৈনিক, মাসিক থেকে শুরু করে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত বোঝানো হয়েছে। আর দীর্ঘমেয়াদী হলো এর চেয়ে বেশি সময়ের জন্য। হ্যাঁ, মালিকের দৃষ্টিকোণ থেকে পর্যটন বা বাণিজ্যিক এলাকাগুলোতে স্বল্পমেয়াদী ভাড়ায় দৈনিক বা সাপ্তাহিক রেট বেশি হওয়ায় আয়ের সম্ভাবনা বাড়ে। আচ্ছা। আবার ঘন ঘন ভাড়াটিয়া বদল হওয়ায় বাসার রক্ষণাবেক্ষণও নিয়মিত করা সহজ হয়। আর দীর্ঘমেয়াদী ভাড়ার সুবিধা কি? দীর্ঘমেয়াদী ভাড়ায় আয়টা অনেক বেশি স্থিতিশীল। বারবার ভাড়াটিয়া খোঁজার জন্য বিজ্ঞাপন দিতে হয় না। রাইট। আর সাধারণত ভাড়াটিয়ারা নিজেদের বিদ্যুৎ বা পানির মতো ইউটিলিটি বিল নিজেরাই পরিশোধ করেন, যা মালিকের উপর থেকে চাপ কমায়। কোম্পানিগুলো দুটো মডেলই ব্যবহার করে, তাদের ঝুঁকি আর আয়কে ব্যালেন্স করে। এই প্রসঙ্গে একটা নাম বারবার আসছিল সোর্সগুলোতে, রিট বিডি। এটা কি শুধু একটা সাধারণ ভাড়ার এজেন্সি, নাকি এর ব্যবসায়িক মডেলটা আরও জটিল? ঠিক জায়গায় ধরেছেন। RIT বা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট মডেলটা বেশ আকর্ষণীয়। এটা সাধারণ ভাড়ার এজেন্সির চেয়ে অনেক বেশি কিছু। তাই? সহজ করে বললে এটা অনেকটা শেয়ার বাজারের মিউচুয়াল ফান্ডের মতো, কিন্তু রিয়েল এস্টেটের জন্য। ও, ইন্টারেস্টিং। এখানে অনেক ছোট ছোট বিনিয়োগকারী একত্রিত হয়ে বড় কোনো প্রপার্টির মালিকানার অংশীদার হতে পারেন এবং সেই প্রপার্টির ভাড়া থেকে আসা আয়ের একটা অংশ পান। তার মানে এই প্রতিষ্ঠানগুলো শুধু ভাড়াটিয়া খুঁজছে না, একই সাথে বিনিয়োগকারীও খুঁজছে। একদম। তারা একটা সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি করছে। একদিকে তারা ভাড়াটিয়াদের জন্য প্রিমিয়াম লোকেশনে ঝামেলাহীন জীবনযাত্রার অফার দিচ্ছে, আর অন্যদিকে অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ঢাকার দামি রিয়েল এস্টেট বাজারে বিনিয়োগের একটা সহজ পথ খুলে দিচ্ছে। এটা ঢাকার রিয়েল এস্টেট মার্কেটে একটা নতুন মাত্রা যোগ করছে, যেখানে মালিকানা এবং ভোগ দুটোই অনেক বেশি নমনীয় হয়ে উঠছে। ঠিক তাই। তাহলে বলাই যায় এই সার্ভিসড অ্যাপার্টমেন্টগুলো হোটেলের একটা বড় প্রতিযোগী হিসেবে উঠে আসছে, বিশেষ করে যারা পরিবার নিয়ে কিছুদিন বা কয়েক মাসের জন্য ঢাকায় আসছেন। নিঃসন্দেহে। এবং সোর্সগুলো বলছে এটা শুধু প্রতিযোগী নয়, অনেক ক্ষেত্রে হোটেলের চেয়ে ভালো বিকল্প। তাই নাকি? হ্যাঁ, একটা আর্টিকেলে তো দাবি করা হয়েছে যে সার্ভিস ডিপার্টমেন্টে হোটেলের তুলনায় প্রায় দ্বিগুণ বড় জায়গা পাওয়া যায়, খরচ প্রায় 20% কম। ও আচ্ছা। আর সবচেয়ে বড় কথা, এখানে নিজের মতো করে রান্না করা বা অতিথি আপ্যায়ন করার স্বাধীনতা থাকে। এটা একটা বিরাট ব্যাপার। একটা হোটেলে 1 সপ্তাহের বেশি থাকলে যে একঘেয়েমি চলে আসে, এখানে সেই সমস্যাটা নেই। একদম। নিজের বাসার মতো একটা অনুভূতি পাওয়া যায়। সত্যি বলতে পুরো ধারণাটাই বেশ আকর্ষণীয়। তাহলে যদি কেউ এমন একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার কথা ভাবেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা জরুরি? আমাদের সোর্সগুলোতে কিছু মনে রাখার মতো বিষয় উল্লেখ করা হয়েছিল। হ্যাঁ, সেই পয়েন্টগুলো খুবই কাজের। প্রথমত, চুক্তিতে কি কি পরিষেবার অন্তর্ভুক্ত আছে আর কোনগুলোর জন্য আলাদা টাকা দিতে হবে সেটা খুব ভালোভাবে জেনে নেওয়া উচিত। হিডেন কস্ট থাকতে পারে। হ্যাঁ, অনেক সময় থাকতে পারে। দ্বিতীয়ত, নিজের অপরিহার্য চাহিদাগুলো কি সেটা পরিষ্কার থাকা দরকার। যেমন ভালো ইন্টারনেট স্পিড যদি কাজের জন্য জরুরি হয়, তবে সেটা আগে থেকেই নিশ্চিত করতে হবে। আর চুক্তির শর্তাবলী? সেটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডিপোজিট ফেরত দেওয়া, বাসা ছাড়ার নোটিস পিরিয়ড এবং কোনো কিছু নষ্ট হলে তার দায় কে নেবে, এই বিষয়গুলো পরিষ্কারভাবে লেখা আছে কিনা তা দেখে নেওয়া আবশ্যক। আর একটা মজার পরামর্শ ছিল একটা সোর্সে, যদিও বাড়িটা পুরোপুরি সাজানো, নিজের ব্যক্তিগত কিছু জিনিস যেমন প্রিয় বিছানার চাদর বা কিছু ছবি সাথে নিয়ে এলে জায়গাটাকে অনেক বেশি নিজের বাড়ি বলে মনে হয়। ঠিক, একটা পার্সোনাল টাচ দেওয়া আর কি। আরেকটা বিষয় হলো চেক ইন প্রক্রিয়া। এটাও তো এক এক জায়গায় এক এক রকম হতে পারে, তাই না? হ্যাঁ, এটাও আগে থেকে জেনে নেওয়া ভালো। কোথাও হয়তো 24 ঘন্টার রিসেপশন থাকে, আবার কোথাও সেলফ চেক ইন ব্যবস্থা, যেখানে আপনাকে একটা কোড দিয়ে দেওয়া হবে। ও, আরেকটা জনপ্রিয় পদ্ধতি হলো মিট অ্যান্ড গ্রিট, যেখানে কোম্পানির একজন প্রতিনিধি এসে আপনাকে চাবি বুঝিয়ে দিয়ে সবকিছু দেখিয়ে দেবেন। কোনটা সুবিধাজনক সেটা পরিষেবা প্রদানকারীর সাথে আগেই আলোচনা করে নেওয়া বুদ্ধিমানের কাজ। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, আমরা ঢাকার ফার্নিশড অ্যাপার্টমেন্টের স্টাইলিশ অন্দরমহল থেকে শুরু করে এর পেছনের জটিল ব্যবসায়িক মডেল পর্যন্ত সবকিছু দেখলাম।
হুম যারা দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি বা বাড়ি গোছানোর মতো ঝামেলার মধ্যে না গিয়ে ঢাকায় একটা উন্নত মানের এবং নমনীয় জীবনযাত্রা খুঁজছেন, তাদের জন্য এটা একটা স্পষ্ট সমাধান। ঠিক। তবে এই পুরো আলোচনায় আমরা মূলত ভাড়াটিয়া এবং বিনিয়োগকারী সুবিধার উপরই বেশি জোর দিয়েছি। কিন্তু যদি আমরা এটিকে বৃহত্তর নগর জীবনের প্রেক্ষাপটে দেখি, তাহলে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। কি সেই প্রশ্ন? প্রশ্নটা হলো, শহরের প্রাইম লোকেশনগুলোতে যখন এমন সাময়িক এবং পরিষেবাভিত্তিক জীবনযাত্রার মডেল আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে, হুম। তখন সেই এলাকাগুলোর চিরাচরিত ভাড়ার বাজার এবং সামাজিক আবহাওয়ার উপর এর দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে যখন একটা বিল্ডিংয়ের বেশিরভাগ বাসিন্দা অস্থায়ী বা স্বল্পমেয়াদী হন, তখন কি প্রতিবেশীদের মধ্যে সেই আগের মতো সামাজিক বন্ধন তৈরি হয়, বা এর ফলে কি মধ্যবিত্তদের জন্য ওই এলাকাগুলোতে ভাড়া পাওয়া আরও কঠিন হয়ে যাবে? এটা আসলেই একটা ভাবনার বিষয়।